আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিয়োসিস কোষ বিভাজনের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ঘটনা। তার নাম হচ্ছে ক্রসিং ওভার। আমরা যখন ক্লাসে পড়াই তখন অনেকবারই আমাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে ক্রসিং ওভার ঘটনাটা কখন হয়, কিভাবে হয়, এবং এই ঘটনাটা নিয়ে অনেকের মধ্যে কিছু বিশেষ কৌতূহলও রয়েছে। সেই সমস্ত কৌতূহলগুলোর উত্তর দেওয়ার জন্যই মূলত আজকে আমার এই প্রচেষ্টা। প্রথমেই আমরা জেনে রাখব, আমরা যখন মিয়োসিস কোষ বিভাজন পড়েছিলাম তখন দেখেছিলাম যে মিয়োসিস কোষ বিভাজন যৌন জননকারী জীবে হয়, অর্থাৎ সেক্সুয়ালি রিপ্রোডিউসিং যে সমস্ত অর্গানিজমস আছে, মেল এবং ফিমেল, যাদের মধ্যে দু রকমের জীব দেখতে পাওয়া যায়, পুরুষ লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ, তাদের মধ্যেই মূলত এই মিয়োসিস কোষ বিভাজন ঘটবে। এবং এই মিয়োসিস কোষ বিভাজন ঘটবে যৌন জননকারী জীবের জনন মাতৃকোষে। অর্থাৎ যখন কোনো একটা জীব অ্যাডোলেসেন্স পিরিয়ডে পৌঁছবে, অর্থাৎ যখন তার গৌণ যৌন বিভিন্ন বৈশিষ্ট্যগুলোর বিকাশ ঘটবে, তখনই কিন্তু তার এই ধরনের একটা ঘটনা ঘটার সম্ভাবনা শুরু হবে। জননাঙ্গ পরিস্ফুরণ হয়ে যাওয়ার পর অ্যাডাল্টহুড অর্থাৎ পরিণতি দশা, সেই সময় আমরা দেখতে পাবো জননাঙ্গগুলো সম্পূর্ণ সুগঠিত হয়ে যায়। অর্থাৎ আমরা যদি মানুষের কথাই ধরি তাহলে পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয় এবং মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয় পুরোপুরি পরিণত হয়। এবং ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু মাতৃকোষ অর্থাৎ গ্রাফিয়ান ফলিকুলের মধ্যে যে কোষ তৈরি থাকে, এবং পুরুষদের দেহে শুক্রাশয়ের মধ্যে শুক্রাণু মাতৃকোষ, সেখানে আমরা এই ধরনের মিয়োসিস কোষ বিভাজন দেখতে পাবো। এই পদ্ধতিটা শুরু হবে মানুষদের ক্ষেত্রে যদি ধরি তাহলে পিউবার্টি থেকে এবং চলতে থাকবে মেনোপজ পর্যন্ত। এখানে কখনোই তোমরা ভাববে না যে ক্রসিং ওভারের ক্ষেত্রে পুরুষ এবং স্ত্রী লিঙ্গের একসঙ্গে প্রয়োজনীয়তা রয়েছে। কখনোই সেটা হয় না। পুরুষদের দেহে ক্রসিং ওভার পদ্ধতিতে তাদের নিজেদের মতো শুক্রাণু তৈরি হয়, স্ত্রীদের দেহে তাদের নিজেদের মতো ডিম্বাণু তৈরি হয়। বেশ, তাহলে এবার আমরা আস্তে আস্তে ভিডিওটা শুরু করছি। দেখো, তোমাদের জাইগোটিন যে উপদশা, অর্থাৎ প্রোফেজ 1-এর জাইগোটিন উপদশার মধ্যে দুটো করে ক্রোমোজোম, যাকে আমরা আগে বলেছিলাম হোমোলগাস ক্রোমোজোম, সেই হোমোলগাস ক্রোমোজোমগুলো পাশাপাশি এসে সাইন্যাপটিক্যাল কমপ্লেক্স তৈরি হবে। এই যে হোমোলগাস ক্রোমোজোম, সেখানে কিছু কথা তোমাদের জেনে রাখা দরকার। আমাদের দেহ যখন তৈরি হয়েছে তখন আমাদের দেহের যে 23 জোড়া ক্রোমোজোম, সেই 23 জোড়া ক্রোমোজোমের 23টা ক্রোমোজোম পেয়েছি আমার বাবার থেকে, আর 23টা ক্রোমোজোম পেয়েছি আমি আমার মায়ের থেকে। এই বাবার থেকে ক্রোমোজোম প্যারেন্টাল ক্রোমোজোম, মায়ের থেকে পাওয়া ক্রোমোজোম ম্যাটার্নাল ক্রোমোজোম। তাদের প্রত্যেকটা একরকম দেখতে দুটো করে ক্রোমোজোম থাকবে। এই দুটো ক্রোমোজোমের একটা এসছে আমার বাবার থেকে, একটা এসছে আমার মায়ের থেকে। এই একই রকম দেখতে দুটো ক্রোমোজোম, এই দুটো ক্রোমোজোম এই সময় পাশাপাশি আসবে এবং একেই আমরা বলবো হোমোলগাস ক্রোমোজোম। এই হোমোলগাস ক্রোমোজোমের মূল বৈশিষ্ট্য পড়তে গেলে আমরা দেখব এর কিন্তু জিন সিকোয়েন্স একই রকম সিরিয়ালে থাকে। এটা নিয়েও আজকে একটু পরে তোমাদেরকে বলবো। যাই হোক, এই হোমোলগাস ক্রোমোজোম পাশাপাশি এসে সাইন্যাপটিক্যাল কমপ্লেক্স তৈরি হবে, যার হাইড্রোডাইনামিক বন্ডের মাধ্যমে এই জোড়বদ্ধ অবস্থায়, যেটাকে বলবো আমরা বাইভ্যালেন্ট, তারা কখনোই দূরে সরে যেতে পারবে না। এরপরে আমরা যেটা দেখব, এই যে ক্রোমোজোমগুলো রয়েছে, এই ক্রোমোজোমগুলো দেখো দুটো করে ক্রোমাটিডে ভেঙে যাবে। এই একই ক্রোমোজোমের যে দুটো ক্রোমাটিড, সেই ক্রোমাটিডের মধ্যে সম্পর্ক হলো সিস্টার ক্রোমাটিড। এই দুটো সিস্টার ক্রোমাটিড, কিন্তু এই নীল একটা ক্রোমাটিডের সঙ্গে লাল একটা ক্রোমাটিড, তার সম্পর্ক হলো নন সিস্টার ক্রোমাটিড। দেখো এখানেও তাই দেখানো হয়েছে। এ দেখো নন সিস্টার ক্রোমাটিড কথাটা লেখা হয়েছে। ওপরেরটাও সিস্টার ক্রোমাটিড, নিচেরটাও সিস্টার ক্রোমাটিড। এই নন সিস্টার ক্রোমাটিডগুলোর মধ্যেই
এই ক্রসিং ওভার এবং কায়াসমা ঘটে। অর্থাৎ আমাদের দেহে যে ক্রোমোজোমগুলো অবস্থান করছে জনন মাতৃকোষে, যেগুলো আমাদের দেহের মধ্যেই রয়েছে, যার একটা ক্রোমোজোম, ধরে নিই সবুজটা আমি আমার পিতার থেকে পেয়েছি আর লালটা আমি আমার মাতার থেকে পেয়েছি, এই হোমোলগাস দুটো ক্রোমোজোমের মধ্যেই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার এবং কায়াসমা হবে। কায়াসমা কি? কায়াসমা হলো ক্রসিং ওভারের সময় নন সিস্টার ক্রোমাটিডগুলো একে অপরের সঙ্গে পেঁচিয়ে যাবে। এই পেঁচিয়ে যে গুণ চিহ্নের মতো যে একটা অংশ তৈরি হবে, এই গুণ চিহ্নের মতো অংশটাকে বলবো কায়াসমা। এই কায়াসমা যে জায়গাটা, এই কায়াসমা জায়গাটাতে ক্রোমাটিডগুলো ছিঁড়ে যাবে এবং ছিঁড়ে যাওয়ার পর মুহূর্তে আবার জুড়েও যাবে। কিন্তু জুড়ে যাওয়ার সময় যে ক্রোমাটিডের যে অংশটা ছিঁড়ে গিয়েছিল জুড়বে কিন্তু অন্য ক্রোমাটিডের সঙ্গে। তার ফলে কি হবে? ওই ক্রোমাটিডের মধ্যে যে সমস্ত জিনের সজ্জারীতি ছিল, অর্থাৎ তার জিনের যে কম্বিনেশন ছিল, সেই কম্বিনেশন বদলে যাবে। দেখো এই ছবিটাতে এসে আমরা সেটা বুঝতে পারছি। এই যে সবুজ যে ক্রোমাটিডটা দেখছো, তার মধ্যে বি বলে একটা জিন রয়েছে, আর লাল ক্রোমাটিডের মধ্যে এ জিন রয়েছে। যদি এখানে কোনো রকম ক্রসিং ওভার না হয়, তাহলে সবুজের মধ্যে বি জিন আর লালের মধ্যে এ জিন থাকবে। কিন্তু দেখো এখানে ক্রসিং ওভার হলো এবং ক্রসিং ওভার পরে আবার রিঅ্যারেঞ্জমেন্ট হলো, অর্থাৎ ক্রোমাটিড বাহুর আদান প্রদান হলো, বা যাকে বাংলায় বলা হয় পুনঃসংযুক্তিকরণ। এবং তার ফলে দেখো লাল যে অরিজিনাল ক্রোমাটিডটা ছিল তার মধ্যে বি জিন চলে এলো, সবুজটার মধ্যে এ জিন চলে এলো। এই যে ঘটনাটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। তার কারণ দেখো এই যে ক্রোমোজোমগুলো আছে, এই ক্রোমোজোমগুলো আমাদের দেহে অবস্থান করছে, কিন্তু আমাদের পিতা এবং মায়ের দেহ থেকে প্রাপ্ত। তার ফলে এখানে ক্রসিং ওভারের ফলে নতুন যে কম্বিনেশন তৈরি হলো, সেখানে আমাদের পিতা এবং মাতার দেহ থেকে প্রাপ্ত যে বৈশিষ্ট্যগুলো তার আদান প্রদান হলো। এর ফলে পরবর্তী সময় আমরা দেখব মিওসিস কোষ বিভাজনে এই দুটো ক্রোমোজোম তো একই গ্যামেটের মধ্যে যাবে না, দুটো আলাদা গ্যামেটের মধ্যে যাবে। একটা গ্যামেটে ওপরের দিকে ক্রোমোজোমটা যাবে, একটা গ্যামেটে নিচের দিকে ক্রোমোজোমটা যাবে। অর্থাৎ যদি সেখানে ক্রসিং ওভার না হতো, তাহলে সবুজ ক্রোমোজোমটা গেলে সেখানে বি জিন যেত, লাল ক্রোমোজোমটা গেলে সেখানে এ জিন যেত। এবং পরবর্তী সময় যদি ধরে নিই যে সবুজ ক্রোমোজোমটার থেকে একটা অপত্য জীব তৈরি হয়েছে, তাহলে তার দেহে বি জিন প্রকাশ পেত। কিন্তু দেখো এখানে ক্রসিং ওভার হয়ে যাওয়ার ফলে সবুজটার মধ্যে এ জিন চলে এলো এবং এই জিনের বৈশিষ্ট্য তা ওই অপত্য জীবের দেহের মধ্যে প্রকাশ পাবে। অর্থাৎ সেখানে একটা নতুন বৈশিষ্ট্য তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হলো। দেখো এখানে এই পাশের যে ছবিটা দেখতে পাচ্ছ, এই পাশের ছবিটাতেও সেই একই রকমভাবে আমরা বড় হাতের এ বি সি এবং ছোট হাতের এ বি সি এই দুটো দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। যেহেতু মেন্ডেলিয়ান থিওরিতে আমরা এর পরে যখন আমরা পড়বো তখন দেখব সেখানে ডমিনেন্ট এবং রিসেসিভ সেটা বড় হাতের অক্ষর ইংরেজি এবং ছোট হাতের অক্ষর দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়। এই কম্বিনেশন অনুযায়ী আমাদের যখন নতুন রিকম্বিনেন্ট ক্রোমোজোম তৈরি হলো, তখন তারাই মেটাফেজ দশায় যায়। এবং মেটাফেজ দশাতে দেখো এখানেও একটু দেখানোর চেষ্টা করা হয়েছে যে রিকম্বিনেন্ট অর্থাৎ রিঅ্যারেঞ্জড অবস্থায়, অর্থাৎ রিকম্বিনেন্ট ক্রোমাটিড, এটা নন রিকম্বিনেন্ট ক্রোমাটিড, এর মধ্যে কোনো রকমভাবে কম্বিনেশন তৈরি হয়নি। অর্থাৎ এখানে দেখো যা ছিল সেটাই রয়েছে। এরকমভাবে নতুন অবস্থার যে ক্রোমাটিডগুলো সহ যে ক্রোমোজোম, তারাই কিন্তু মেটাফেজ দশায় অবস্থান করছে। এবং মেটাফেজের পর যখন অ্যানাফেজ দশা হবে এবং তারপর যখন টেলোফেজ দশা হবে, অর্থাৎ নতুন যে নিউক্লিয়াস তৈরি হবে, তার মধ্যে সেইভাবে তারা বিন্যস্ত হবে। আজকে আমরা আরও একটা বিষয় নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে রিলেশন বিটুইন হোমোলগাস ক্রোমোজোম অ্যান্ড অ্যালিল। আমরা যখন জেনেটিক্স পড়ব, যখন আমরা জিন নিয়ে আলোচনা করি, যখন আমরা হেরিডিটি নিয়ে আলোচনা করি, তখন আমাদের একটা প্রশ্ন আসে যে সেখানে অ্যালিল জিনিসটা কি বা অ্যালিলোমত কি। সেখানে আমাদের জানার জিনিসটা প্রথমে জেনে রাখতে হবে যে কোনো একটা ক্রোমোজোমের গায়ে পুঁথির মালার মতো পর পর সেখানে জিনগুলো অবস্থান করে। এই জিনের এক একটা অবস্থানকে বলা হয় লোকাস। এই রকম জিনের অবস্থান সিরিয়ালি যদি একই রকমের হয় তাহলেই তারা কিন্তু হোমোলগাস ক্রোমোজোম। অর্থাৎ আমি যদি এই দুটো পেনকে আমি
একটা হোমোলগাস ক্রোমোজোম হিসেবে চিহ্নিত করি, তাহলে এই পেনটার সঙ্গে এই পেনটা কিন্তু হোমোলগাস ক্রোমোজোম হবে না। অর্থাৎ এই দুটোর কিন্তু বৈশিষ্ট্য বা তার যে ধরনের গঠন বা তার অন্তর্গঠন জিন সজ্জা সেটা আলাদা। তাহলে এইভাবে আমরা দুটো ক্রোমোজোমকে হোমোলগাস হিসেবে চিহ্নিত করব যখন তাদের মধ্যে জিনের অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ লোকাসে জিনগুলো যেভাবে অবস্থান করছে সেগুলো একই সিরিয়ালে থাকবে। অ্যালিলটাও ঠিক তাই। কোনো জীবের সমস্ত ক্রোমোজোমের অর্থাৎ হোমোলগাস ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত সম বা বিপরীত বৈশিষ্ট্য উপাদানের এক একটিকে অ্যালিল বলে। অর্থাৎ আমরা দেখব যেমন বড় হাতের টি তার সঙ্গে বড় হাতের টিও একটা অ্যালিল, আবার বড় হাতের টি তার সঙ্গে ছোট হাতের টি সেটাও একটা অ্যালিল। দেখো এখানে একটা জিনিস দেখো, অ্যালিল তৈরি হওয়ার সময় একই লোকাসে দুটো জিন অবস্থান করতেই হবে। এখানে যেহেতু দুটো বড় হাতের দিয়ে আমি দেখিয়েছি সেই জন্য এটার নাম দিয়েছি হোমোজাইগাস বা হোমোজাইগোট পিওর। কিন্তু এখানে এরকম হতে পারতো বড় হাতের ডির সঙ্গে ছোট হাতের ডি থাকতেই পারতো, তাহলে সেটা হয়ে যেত হেটেরোজাইগোট বা হেটেরোজাইগাস অর্থাৎ হাইব্রিড সংকর। তাহলেও এটা কিন্তু একটা অ্যালিল। কিন্তু এই দুটো ক্রোমোজোম দেখো তারা কিন্তু হোমোলগাস ক্রোমোজোম। কেন হোমোলগাস ক্রোমোজোম? তার কারণ বাকি সমস্ত জিনগুলোর সিকোয়েন্স একইভাবে রয়েছে। কিন্তু আশ্চর্যভাবে লক্ষ্য করো, নিচের যে আমি 3 নম্বর যে ক্রোমোজোমটা এঁকেছি তার ডি বাদে বাকি কোনো জিন একই রকম সিকোয়েন্সে পরপর অবস্থিত নয়। তাহলে এটা কি হবে? তাহলে এক্ষেত্রে ডিটা কিন্তু অ্যালিল হিসেবে চিহ্নিত হবে, কিন্তু বাকি যে ক্রোমোজোমটা রয়েছে এই ক্রোমোজোমটা কিন্তু অন্যগুলোর সঙ্গে হোমোলগাস হিসেবে চিহ্নিত হবে না। এটা একটা বিশেষ ঘটনা, যার জন্যই তোমাদের আজকে এখানে একটু বিশেষভাবে তোমাদের বলতে চাই। মানুষের ক্ষেত্রে যদি আমরা এবিও ব্লাড গ্রুপ যদি আমরা দেখি, তাহলে এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে দেখব এ, বি এবং ও তিনটে অ্যালিল দিয়ে মানুষের ব্লাড গ্রুপ চিহ্নিত হয়, এবং এই তিনটে কোনো অবস্থাতেই তো হোমোলগাস ক্রোমোজোম হিসেবে কাজ করতে পারবে না, কারণ হোমোলগাস ক্রোমোজোম সর্বোচ্চ দুটো ক্রোমোজোমেই হবে। তাহলে তৃতীয়টা আসবে থেকে, অর্থাৎ আমরা দেখব জিনের যখন নির্দিষ্ট কাজ সংগঠিত হবে তখনই সেখানে এই ধরনের একটা অ্যালিল থাকবে, যে অ্যালিলটা সবসময় তার বিপরীত বা সম বৈশিষ্ট্যযুক্ত যে জিন তার সঙ্গেই সে কাজ করতে সক্ষম। এখানে তাহলে আমরা বাঁদিকের ছবিটা লক্ষ্য করো, অ্যালিল তার সঙ্গে জেনোটাইপ, দেখো কত রকমের জেনোটাইপ তৈরি হয়েছে, প্রত্যেকটা কিন্তু একে অপরের অ্যালিল, কিন্তু সেক্ষেত্রে তারা হোমোলগাস ক্রোমোজোম নাও হতে পারে, এবং তাদের ফেনোটাইপিক এক্সপ্রেশনগুলো এখানে দেখানো হয়েছে। এখানে একটা উদাহরণের মধ্যে হেডিংও দেওয়া হয়েছে, দেখো মাল্টিপল অ্যালিল এক্সাম্পল ব্লাড গ্রুপ ইন ম্যান। অর্থাৎ মানুষের ক্ষেত্রে আমরা এরকম ঘটনা দেখতে পাই। যাই হোক, আজকে আমাদের আলোচনা এখানেই শেষ হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এরপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা আমাকে ইমেল করতে পারো। ধন্যবাদ।